আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক যেসব রোগের প্রাদুর্ভাব ঘটছে এবং যেসব রোগ নিয়ে আসলে আমরা খুব কনসার্ন থাকি সেই সব রোগ নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু এবং পানিবাহিত রোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস.এম. রিয়াসাত শাহাবুদ্দিন, রেসিডেন্ট ফিজিশিয়ান, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার রিয়াসাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান। শুরুতে আপনার কাছে জানতে চাই ডেঙ্গু কি এবং এটি কিভাবে ছড়ায়। ডেঙ্গু মূলত একটি ভাইরাস। এডিস মশার কামড়ে এই ডেঙ্গু আমাদের রক্তে সংক্রমিত হয় এবং রক্তে বংশবিস্তার করে এবং এটি পরবর্তীতে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে। ডেঙ্গুর 4টি ক্লাস আছে, যেমন ডেন 1, 2, 3, 4। ডেঙ্গু সাধারণত ফ্ল্যাবি ভাইরাস গোত্রের অন্তর্গত একটি ভাইরাস। এটি কিভাবে ছড়ায় আসলে? এডিস মশার কামড়ে যখন আমাদের রক্তে এই ভাইরাসটি প্রবেশ করে, রক্তে এই ভাইরাস বংশবিস্তার করে। এই বংশবিস্তার করার পর এই ভাইরাসগুলো আমাদের বিভিন্ন অর্গানে সেটা সংক্রমিত হয় এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। যেমন হচ্ছে এটা আমাদের রক্তকণিকা যেটা আছে সেটাকে কমিয়ে দেয়। যেমন হচ্ছে আমাদের লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে, ব্রেইনে প্রদাহ সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা এনকেফালাইটিস বলে থাকি। সাথে হচ্ছে এটা ইভেন হার্টেও আমাদের সংক্রমিত হতে পারে, তখন ভাইরাল মায়োকার্ডাইটিস হতে পারে। বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি কেমন? আমরা দেখছি যে প্রতি বছরই কিন্তু আমাদের ডেঙ্গু রোগীর পরিমাণটা বেড়েই চলছে। এটার আসলে কারণটাও কি? ডেঙ্গু মূলত বর্ষাকালে বা বর্ষার আগে এই রোগটার প্রভাব বা এটা প্রাদুর্ভাব বেশি হয়। তো গত বছরের তুলনায় এবছর দেখা যাচ্ছে জুন জুলাই মাসে এই ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাবটা আমাদের হাসপাতালগুলোতে বেশি পরিলক্ষিত হয়। তো এই বছর দেখা যাচ্ছে গত বছরের তুলনায় প্রাদুর্ভাবটা সেরকম নেই। এটার কারণ হতে পারে রিসেন্টলি একটা মেজলস আউটব্রেক হয়েছে, এটার কারণে হয়তো বা ডেঙ্গু ভাইরাসটা সাপ্রেসড হয়ে আছে, এটাও হতে পারে। এটা অবশ্য গবেষণালব্ধ, একটা ভবিষ্যতে গবেষণার মাধ্যমে এটি বেরিয়ে হয়ে আসবে। তবে গত বছরের তুলনায় এবছর জুনে যে ডাটাটা আমি বলতে পারি, সেখানে দেখা যাচ্ছে প্রায় 3000-এর মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে 100 জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং বিভিন্ন চিকিৎসা নিয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে 18 জন রোগী মৃত্যুবরণ করেছে। ধরেন একটি রোগী ডেঙ্গু জ্বর নিয়ে আপনাদের কাছে আসলো, কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যেটা আসলে ডেঙ্গু জ্বর? 8-10টা ভাইরাল ফিভারের মতোই ডেঙ্গুতে কি হয়, ফিভার হয়, খাওয়ায় ক্ষুধামন্দা হয়, তারপর হচ্ছে বমি হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। এগুলো বাকি সব ভাইরাল ফিভারে এই ধরনের উপসর্গগুলো দেখা যায়। কিন্তু ডেঙ্গুতে কিছু এটিপিক্যাল সিমটম আছে, যেমন হচ্ছে ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বাড়তে পারে, তারপর হচ্ছে আমাদের রক্তকণিকাগুলো কমে যেতে পারে, যেগুলো সাধারণত অন্যান্য ভাইরাল ফিভারে সাধারণত হয় না। একটি ডেঙ্গু জ্বর এবং সাধারণ ভাইরাল জ্বরের মধ্যে আমরা কিভাবে পার্থক্যগুলো বুঝতে পারবো? মোরলেস প্রথম দিকে উপসর্গগুলো সেম থাকে, তবে ডেঙ্গু ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো বেশি হয়। যেমন হচ্ছে ডেঙ্গুর আর একটা সিমিলার ভাইরাস আছে, যেমন হচ্ছে চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়ায় কি হয়, ফিভার হয়, সাথে প্রচন্ড জয়েন্ট পেইন হয়। কিন্তু আপনার ডেঙ্গুতে ফিভার হয়, ফিভারটা প্রিডমিনেন্ট, জয়েন্ট পেইনটা অত বেশি হয় না। সাথে ডেঙ্গুতে কমপ্লিকেশনগুলো বেশি হয়, যেমন হচ্ছে রক্তকণিকা কমে যাওয়া, ব্লিডিং টেন্ডেন্সি হওয়া, অন্যান্য অর্গান এফেক্টেড হওয়া। এই জিনিসগুলো ডেঙ্গুতে বেশি হয়, যেটা অন্যান্য ভাইরাসে বা চিকুনগুনিয়াতে সেরকম দেখা যায় না। ডেঙ্গুর কি এমন কোনো লক্ষণ আছে যেটা দেখলে সাধারণত রোগীরা বুঝতে পারবেন যে এটি জটিল পর্যায়ের দিকে চলে যাচ্ছে? ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন রয়েছে, যেমন হচ্ছে যে কোনো ব্লিডিং, সেটা হচ্ছে দাঁতের মাড়ি থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, বমির সাথে হতে পারে। যে কোনো ব্লিডিং যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ওয়ার্নিং সাইন। সাথে যদি দেখা যায় যে অতিরিক্ত বমি হচ্ছে, প্রচণ্ড ক্ষুধামন্দা হচ্ছে, পেশেন্ট পানিও খেতে পারছে না, এত বেশি ক্ষুধামন্দা, সাথে দেখা যাচ্ছে পেশেন্টের প্রচণ্ড উইকনেস, এমন উইকনেস যে পেশেন্ট বসা থেকে দাঁড়াতে পারছে না বা শোয়া থেকে উঠতে পারছে না, এই ধরনের উইকনেস যদি হয়, সাথে যদি দেখা যায় অর্গান এফেক্টেড হয়, যেমন হচ্ছে আমাদের ডেঙ্গু এনকেফালাইটিস যদি হয়, ডেঙ্গু হেপাটাইটিস যদি হয় বা ডেঙ্গু মায়োকার্ডাইটিস যদি হয়, এগুলো সব হচ্ছে সিভিয়ার ডেঙ্গু ফিচার। আর কিছু ওয়ার্নিং সাইন আছে, সাথে যদি অর্গান এফেক্টেড হয় এটাকে আমরা সিভিয়ার ডেঙ্গু বলে থাকি।
আর আরেকটা বিষয় যেটা হচ্ছে রক্তকণিকা কমে যাওয়া, শুধুমাত্র রক্তকণিকা কমে যাওয়া ডেঙ্গুর ওয়ার্নিং সাইন নয়। রক্তকণিকার সাথে যদি আমার প্রোগ্রেসিভলি হেমাটোক্রিট বেড়ে যায় তখন এটা একটা ওয়ার্নিং সাইন। তো ডেঙ্গু নির্ণয়ের জন্য সাধারণত কি কি পরীক্ষাগুলো আপনারা দিয়ে থাকেন? আমরা ইউজুয়ালি প্রথম 5 দিনে যদি রোগী আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা NS1 অ্যান্টিজেনটা করি। 5 দিন পরে যদি রোগী আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা করি। তবে 5 দিন আগে ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করে কোনো লাভ হয় না, কারণ আমার অ্যান্টিবডিটা প্রডিউস হইতে শরীরে 5 দিন সময় লাগে। এই 5 দিন আগে যদি আমি অ্যান্টিবডি টেস্ট করি সেক্ষেত্রে রেজাল্ট অবশ্যই নেগেটিভ আসবে। তবে একটা বিষয় লক্ষণীয়, এখানে NS1 নেগেটিভ আসছে, প্রথম 4-5 দিনে NS1 দেখা যাচ্ছে নেগেটিভ, কিন্তু আলটিমেটলি এই পেশেন্টটা ডেঙ্গুর অন্যান্য সিমটম বা অন্যান্য কমপ্লিকেশনগুলো ডেভেলপ করছে। সুতরাং NS1 নেগেটিভ হয়ে যাওয়া মানেই যে ডেঙ্গু না এটাও বলা যাবে না, রোগীকে সিরিয়ালে আমাদের ফলো আপ করতে হবে। এছাড়াও আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সাথে হচ্ছে লিভার ফাংশন টেস্ট দেখি, রেনাল ফাংশন টেস্ট দেখি, প্রয়োজন ভেদে আমরা এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি এগুলো করে থাকি। বাংলাদেশে যেটা সবাই একটু কনসার্ন থাকে যে ডেঙ্গু হলে প্রথম একটা চিন্তা আসে প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে। আসলে এই জিনিসটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। সাথে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট পার্টি উদ্বিগ্ন থাকে যে প্লাটিলেট কমে যাচ্ছে, আমাদেরকে রক্ত বা প্লাটিলেট দিতে হবে কিনা, আসলে এটার গুরুত্ব কতটুকু, বা কখন দিতে হবে বা কখন দিতে হবে না? ধন্যবাদ। শুধুমাত্র প্ল্যাটিলেট কমে যাওয়া ডেঙ্গুর কোনো ওয়ার্নিং সাইন না। প্ল্যাটিলেটের সাথে আমি বলেছি যে হেমাটোক্রিট যদি বেড়ে যায়, অর্থাৎ হেমো কনসেন্ট্রেশন যদি হয়, রক্তের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন। তবে আমরা পেশেন্টের যখন প্ল্যাটিলেট কাউন্ট 1 লাখের নিচে চলে যায় সেক্ষেত্রে আমরা বলি পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে। কেন বলি? এটা ওয়ার্নিং সাইনের জন্য বলি না, এটা বলি যেহেতু প্ল্যাটিলেট কাউন্ট কমে গেলে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের ক্লোজ মনিটরিং লাগে। এই জন্য এই ক্লোজ মনিটরিংটা করার জন্যই আমরা সাধারণত রোগীদের বলি 1 লাখের নিচে যদি প্ল্যাটিলেট কাউন্ট আসে সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, কখন আমি প্ল্যাটিলেটটা ট্রান্সফিউশন করব, হ্যাঁ, কখন প্ল্যাটিলেট দিব রোগীকে। যদি প্ল্যাটিলেট কাউন্ট 50,000-এর নিচে চলে আসে এবং ব্লিডিং হয় সাথে, সেক্ষেত্রে আমরা প্ল্যাটিলেট দেওয়ার চিন্তাভাবনা করতে পারি। আদারওয়াইজ 10,000-এর নিচে না আসা পর্যন্ত, যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন না থাকে, 10,000-এর নিচে না আসা পর্যন্ত আমরা কোনো প্ল্যাটিলেট ট্রান্সফিউশন করি না। এই যে ডেঙ্গু রোগী যখন আসে, এটার চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? মেইনলি হচ্ছে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করি, রোগীদেরকে বলি যে এনকারেজ করি যে আপনি বেশি বেশি তরল খাবার খাবেন। বডি ওয়েট হিসাব করে রোগীদেরকে একটা প্ল্যান দেই যে আপনার প্রতিদিন এত লিটার ফ্লুইড খেতে হবে। সাধারণত এটা হিসাব করে দেখা যায় যে অ্যাডাল্ট পার্সনের জন্য এটা 3 থেকে 3.5 লিটারের মতো আমরা ফ্লুইড খেতে বলি। এখন যদি পেশেন্ট মুখে খেতে না পারে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা তাকে ভর্তি করে আইভি স্যালাইন দিয়ে থাকি। মূলত এটাই হচ্ছে ডেঙ্গুর প্রাইমারি ম্যানেজমেন্ট। সাথে আমরা কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট করি, যেমন যদি তার জ্বর থাকে আমরা প্যারাসিটামল অ্যাডভাইস করি। সেই সাথে যদি ডেঙ্গুর কোনো কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সড কিছু ওষুধ ইদানিং আমরা ইউজ করছি, যেমন আইভি স্টেরয়েড ইউজ করছি, যেটা অ্যাডভান্স ডেঙ্গুতে আমরা ইউজ করছি। ইউজুয়ালি প্রাইমারি উপসর্গ যদি পেশেন্টের প্রাইমারি উপসর্গগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট এইটুকুই দিয়ে থাকি। এই যে আপনি বলছিলেন আইভি স্টেরয়েড আপনারা ইউজ করছেন, এটা আসলে জ্বরের কততম দিন থেকে এটা ব্যবহার করছেন, নাকি এটা রোগীর সিমটম বা রোগীর লক্ষণগুলো দেখে এটা ব্যবহার করছেন? না, এটা মূলত ব্যবহার করছি রোগী সিভিয়ারিটি দেখে। যদি সিভিয়ার ডেঙ্গু হয়, ধরেন ডেঙ্গু এনকেফালাইটিস হলো, ডেঙ্গু মায়োকার্ডাইটিস হলো, এক্ষেত্রে আমরা স্টেরয়েডটা ব্যবহার করি, কারণ এক্ষেত্রে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম হয়। হ্যাঁ, ডেঙ্গুর অ্যান্টিবডি রিয়াকশনটা বা আমাদের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা এমন পরিমাণে বেড়ে যায় যে আমাদের টিস্যু বা অর্গান ড্যামেজ করতে থাকে। এটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা সাধারণত স্টেরয়েডটা ব্যবহার করে থাকি। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওরাল স্টেরয়েড খাওয়া কোনোভাবেই উচিত না, সেক্ষেত্রে ব্লিডিংয়ের চান্স আরও বেড়ে যাবে। যে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কি কি ওষুধ খাওয়া যাবে না? ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে স্টেরয়েড খাওয়া যাবে না। সাথে রোগীরা কিছু ওষুধ খেয়ে থাকে, যেমন হচ্ছে অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ,
হ্যাঁ, ইকোস্প্রিন নামের ওষুধ, যেটা হার্টে আমরা দিয়ে থাকি বা স্ট্রোকের রোগীদের দিয়ে থাকি। সাথে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যদি ভালভের সমস্যা থাকে হার্টের, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি। এই ওষুধগুলো সাধারণত ডেঙ্গু রোগী যদি এই ওষুধগুলো খেয়ে থাকে, তাহলে আমরা যদি প্ল্যাটিলেট কাউন্ট 50,000-এর নিচে চলে আসে, এই ওষুধগুলো টেম্পোরারিভাবে আমরা বন্ধ করতে বলি, সাময়িকভাবে আমরা বলি যে এই ওষুধগুলো বন্ধ থাকবে। অথবা যদি সিভিয়ার ডেঙ্গু হয়ে যায়, কমপ্লিকেটেড ডেঙ্গু হয়ে যায়, তখনও এই ওষুধগুলো আমরা বন্ধ রাখতে বলি। অথবা এনি ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি হয়, তখন আমরা এই যে অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ বা অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো আমরা স্টপ রাখতে বলি। ধরেন গর্ভাবস্থায় কোনো একজন নারীর ডেঙ্গু হয়ে গেল, ওই ক্ষেত্রে ওনার কি কি ধরনের বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার আছে? প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চা, এদের ক্ষেত্রে ফ্লুইড টার্নওভারটা অনেক বেশি। ফ্লুইড টার্নওভার কি? যেটা হচ্ছে আমরা ডেইলি যে ফ্লুইডটা ইনটেক করি এবং আমাদের শরীর থেকে যে পরিমাণ ফ্লুইড ডেইলি বের হয়ে যায়, এটাকে আমরা বলি ফ্লুইড টার্নওভার। এই টার্নওভারটা সাধারণত অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 12-16%, তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে এটা বেশি, 16 হতে পারে। তো এখন ফ্লুইড টার্নওভার যাদের বেশি, বাচ্চা এবং প্রেগনেন্ট ওমেন, তাদের ক্ষেত্রে কি হয়? ফ্লুইড লস হওয়ার প্রবণতাটা বেড়ে যায় বা বেশি থাকে। তখন যদি আমার ডেঙ্গুর কারণে হেমোকনসেন্ট্রেশন হয়, প্লাজমা লিকেজ হয় অথবা ব্লিডিং হয়, তাহলে তার শকে যাওয়ার প্রবণতা বা তার ব্লাড প্রেশার কমে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এই ক্ষেত্রে অবশ্যই যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী এবং যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। একজন রোগীর তো দ্বিতীয়বার ডেঙ্গু হতে পারে, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার বেশি ঝুঁকিপূর্ণ কিনা? এক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে অনেকের একটা ফ্যালাসি আছে বা চিন্তাভাবনা আছে যে ডেঙ্গু একবার হলে দ্বিতীয়বার হয় কিনা, বা এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে। অবশ্যই ডেঙ্গু একবার হলে দ্বিতীয়বার হতে পারবে। ডেঙ্গুর ক্ষেত্রে একই ক্লাস দিয়ে আপনার ইনফেকশন হতে পারে পুনরায়, অথবা ভিন্ন ভিন্ন ক্লাস, আমি বলেছি 4টা ক্লাস আছে, যে কোনো ভিন্ন ভিন্ন ক্লাস দিয়েও এই ইনফেকশনটা দ্বিতীয়বার হতে পারে। এখন প্রথম ইনফেকশনের থেকে দ্বিতীয় ইনফেকশনটায় দেখা যায় যে ভিন্ন ক্লাস দিয়ে যদি এই ইনফেকশনটা হয়, সেক্ষেত্রে যে অ্যান্টিবডি প্রোডাকশন সেটা অনেক বেশি হয়ে যায়। অ্যান্টিবডি প্রোডাকশন হয়, সাইটোকাইন স্টর্ম, যেটা আমি একটু আগে বলেছি, এই সাইটোকাইন স্টর্ম হওয়ার প্রবণতা অনেক বেশি হয়। সেক্ষেত্রে কমপ্লিকেটেড ডেঙ্গু হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। এটাকে আমরা বলি অ্যানামনেস্টিক রিঅ্যাকশন, অর্থাৎ একটা ডেঙ্গুর একটা ক্লাসের অ্যান্টিবডি অলরেডি শরীরে ফর্ম হয়ে আছে, হ্যাঁ, পরবর্তীতে যদি আরেকটা ক্লাস দিয়ে এই ইনফেকশনটা হয়, সেক্ষেত্রে দুইটা যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, এই অ্যান্টিবডিটার ক্রস রিঅ্যাকশন হয়। এই ক্রস রিঅ্যাকশনের কারণে কমপ্লিকেটেড ডেঙ্গু হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আমরা আজকে আরেকটু বিষয় নিয়ে কথা বলছিলাম, পানিবাহিত রোগ। পানিবাহিত রোগগুলো কি কি আসলে এই সময়? পানিবাহিত রোগ যেমন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, খুব বেশি কমন। তারপর হচ্ছে টাইফয়েড ফিভার, খুব বেশি কমন। যে কোনো অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হতে পারে। এই সাধারণত এই ধরনের রোগগুলো আমরা দেখে থাকি। ভাইরাল হেপাটাইটিসটা কি আসলে? ভাইরাল হেপাটাইটিস হচ্ছে ভাইরাল ইনফেকশন দিয়ে লিভারে কোনো প্রদাহ সৃষ্টি হওয়া। এটা যে কোনো ভাইরাস দিয়ে হতে পারে, তবে আমরা বেশি পরিচিত হেপাটোট্রফিক যে ভাইরাসগুলো আছে সেগুলো দিয়ে, যেমন হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, আমরা সবাই জানি এই ভাইরাসগুলো সম্পর্কে আমরা পরিচিত। কিন্তু অন্যান্য ভাইরাস দিয়েও কিন্তু হতে পারে, যেমন এপস্টেইন ভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হ্যাঁ, ইয়েলো ফিভার ভাইরাস, এগুলো দিয়েও কিন্তু ভাইরাল হেপাটাইটিস হতে পারে। এই অনেক ধরনের ভাইরাল হেপাটাইটিস গুলা কি এবং এটা কিভাবে ছড়ায়? অনেকগুলোর মধ্যে আছে হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, আর বাকি কয়েকটা তো নাম বলেই ফেললেন। জি হ্যাঁ, এ আর ই, এই দুইটা ভাইরাস সাধারণত ফিকো ওরাল রুট দিয়ে আমাদের বডিতে ট্রান্সমিটেড হয়। যেমন হচ্ছে আমাদের পানির সাথে হতে পারে, বা বাসি খাবারের সাথে হতে পারে, অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে এটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আর বি, সি, ডি, এই তিনটা ভাইরাস কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে, এটা হচ্ছে সাধারণত সুচ বা ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, অথবা শারীরিক মেলামেশার মাধ্যমে প্রবেশ করতে পারে, অথবা ট্রান্সপ্লাসেন্টাল, অর্থাৎ গর্ভাবস্থায় মা থেকে বাচ্চার মধ্যে প্রবেশ করতে পারে, অথবা আমি কোনো ব্লাড ট্রান্সফিউশন নিলাম, সেটা হেপাটাইটিস বি বা সি ভাইরাস দ্বারা ইনফেক্টেড, সেটার কারণে হতে পারে। ভাইরাল হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণগুলো কি কি? ধন্যবাদ। অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতো এখানেও পেশেন্টের ফিভার থাকতে পারে, দেখা যাচ্ছে পেশেন্টের খাওয়ায়
অরুচি থাকতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে পেশেন্টের জন্ডিস হতে পারে, পেটে ব্যথা হতে পারে, সাধারণত বুকের খাঁচার নিচে ব্যথাটা হতে পারে। এই ধরনের উপসর্গ নিয়েই সাধারণত প্রেজেন্ট করে। আর যদি কমপ্লিকেটেড ভাইরাল হ্যাপাটাইটিস হয় সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে যেমন হচ্ছে পেশেন্টের দেখা যাচ্ছে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে, পেশেন্ট অজ্ঞানের মতো হয়ে যেতে পারে, পেশেন্টের ব্লিডিং হওয়ার চান্স বাড়তে পারে, কারণ এখানে লিভারে কিছু এনজাইম বেড়ে যায়, সাথে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে, সেক্ষেত্রে ব্লিডিংও হতে পারে, বিশেষ করে রক্ত বমি হতে পারে। সাধারণত এই ধরনের উপসর্গগুলো নিয়ে প্রেজেন্ট করে। তবে ভাইরাল হ্যাপাটাইটিস খুব রেয়ার কেসে কমপ্লিকেশন বা কমপ্লিকেটেড ভাইরাল হ্যাপাটাইটিস হয়, খুব কম পার্সেন্টেজে হয়। ভাইরাল হ্যাপাটাইটিস নির্ণয়ের ক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষাগুলো আসলে বেশ গুরুত্বপূর্ণ? প্রথমে আমরা লিভার ফাংশন টেস্ট করি। লিভার ফাংশন হচ্ছে আমরা এসজিপিটি একটা পরীক্ষা করি, এসজিওটি পরীক্ষা করি, সাথে সেরাম অ্যালকালাইন ফসফেটেস করি, এবং দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করি। হ্যাঁ, সাথে অন্যান্য রুটিন পরীক্ষা যেমন তার ডায়াবেটিস আছে কিনা বা অন্যান্য কোমরবিডিটিস আছে কিনা এগুলো পরীক্ষা করে থাকি। এখানে একটা বিষয় লক্ষণীয়, এক্ষেত্রে ভাইরাল হ্যাপাটাইটিসে কি হয়, এসজিপিটিটা বা ওটিটা অনেক বেশি হয়, সেই তুলনায় সেরাম অ্যালকালাইন ফসফেটেস খুব বেশি বাড়ে না। এইটা হচ্ছে, এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি যেটা ভাইরাল হ্যাপাটাইটিস হচ্ছে কিনা। আর আল্ট্রাসোনোগ্রাফি করলেও অনেক সময় বলে দেয় যে এটা ভাইরাল হ্যাপাটাইটিস। তো এই সাধারণত এই ধরনের পরীক্ষাগুলোই আমরা করে থাকি। ভাইরাল হ্যাপাটাইটিস যখন ডায়াগনোসিস হয়ে যায়, পরবর্তীতে আপনাদের চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা প্ল্যানটা কি থাকে রোগীর ক্ষেত্রে? প্রথমে হচ্ছে আমাকে ভাইরাসটা ডিটেকশন করতে হবে, কি ধরনের ভাইরাস দিয়ে আমরা ইনফেকশনটা হচ্ছে। যেমন হচ্ছে আমরা এই ক্ষেত্রে কি করে থাকি, অ্যান্টিবডিগুলোতে টেস্ট করে থাকি। যেমন হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিসের যে এ বি সি ডি ই এগুলার অ্যান্টিবডিগুলো টেস্ট করে থাকি। তবে এখানে একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার হ্যাপাটাইটিস বি এবং সি এটার অ্যান্টিবডি ফরমেশন হইতে আমার অ্যাটলিস্ট 6 সপ্তাহ সময় লাগে। মানে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে অ্যান্টিবডিটা তো প্রোডাকশন হয়। অ্যান্টিবডি প্রোডাকশন হতে বি সি এর ক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এখন যদি কারো প্রিক ইনজুরি হয় বা কেউ ইনজেকশন বা সূচের গুঁতা খেলো, তাহলে তাকে কখন অ্যান্টিবডি টেস্টটা করতে হবে? আমরা সাধারণত তাকে বলি যে 6 সপ্তাহ পরে একটা অ্যান্টিবডি টেস্ট করার জন্য এবং 3 মাসে একটা অ্যান্টিবডি টেস্ট করার জন্য। প্রয়োজন হলে আমরা 6 মাসেও আরেকটা টেস্ট করতে পারি। আর এ এবং ই এর ক্ষেত্রে সাধারণত অ্যাকিউটলি 5-7 দিনের মধ্যে অ্যান্টিবডিটা পজিটিভ আসতে পারে। এই জিনিসটা একটু ট্রিটমেন্টটা কি তাহলে এইসব সাধারণত অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস হলে আমাকে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হয় না সাধারণত। কিছু কিছু কমপ্লিকেশন বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। তবে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস ইজিলি রিজলিউশন হয়ে যায় 5 থেকে 6 সপ্তাহ পরে। পেশেন্টকে আমরা অ্যাডভাইস দেই যে ধরেন আপনি পেশেন্ট যা অনেক সময় জিজ্ঞেস করে যে আমি কি ধরনের খাবার খেতে পারবো বা কি ধরনের খাবার খেতে পারবো না। আমরা বলে থাকি আপনি সব ধরনের খাবারই খাবেন বেশি, আর হচ্ছে পানি জাতীয় খাবার বেশি করে খাবেন, 2 সপ্তাহ রেস্টে থাকবেন। এই ভাইরাল হ্যাপাটাইটিস 5 থেকে 6 সপ্তাহ পর আপনি ভালো হয়ে যায়। তবে এখানে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা দেই বর্তমানে হ্যাপাটাইটিস বি দ্বারা যদি অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। তবে কখন দেই সেটা হচ্ছে যখন কমপ্লিকেশন ডেভেলপ করবে বা হ্যাপাটাইটিস বি ভাইরাল যে লোডটা আছে সেটা অনেক বেশি এবং এটা অন্যান্য অর্গান ইনভলভ করছে, পেশেন্টের এনকেফালোপ্যাথি হচ্ছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল চুজ করে থাকি হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আপনারা রোগী পেয়ে থাকেন হ্যাপাটাইটিসের। রোগীর কোনো লক্ষণ নেই, হয়তো উনি বিদেশ যাবেন, পরীক্ষা করাচ্ছেন অথবা অন্য কোনো রোগের জন্য পরীক্ষা করাচ্ছে, তখন দেখা যাচ্ছে হ্যাপাটাইটিসটা পজিটিভ আসছে। সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? সেক্ষেত্রে ইউজুয়ালি এটা ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস হয়। অ্যাকিউটে সাধারণত কিছু সিমটম থাকে পেশেন্টের, খাওয়ায় অরুচি, জ্বর, লো গ্রেড ফিভার, ক্ষুধামন্দা এগুলো থাকে। কিন্তু ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস আপনি যেটা বলেছেন অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে। সেক্ষেত্রে আমরা তাদের কিছু পরীক্ষা করে থাকি এটা রেপ্লিকেশন স্টেজে আছে কিনা ভাইরাসটা। যদি রেপ্লিকেশন স্টেজে থাকে সেক্ষেত্রে আমরা তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে থাকি। যদি এটা রেপ্লিকেশন স্টেজে না থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট দেই না। অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াস ইনফেকশন, তার হ্যাপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড হয়েছে, এখন এসছে তার স্ক্রিনিং টেস্ট পজিটিভ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা
পেশেন্টের অন্যান্য মার্কারগুলো দেখি যেটা রেপ্লিকেশন স্টেজে আছে কিনা। এই রেপ্লিকেশন স্টেজে যদি ভাইরাসটা থাকে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিই, আদারওয়াইজ ট্রিটমেন্টটা দেই না। এখন ভাইরাসটা রেপ্লিকেটিভ স্টেজে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তখন আমরা দেখি লিভারের মার্কারগুলো কেমন আছে। লিভারের মার্কারগুলো যদি দেখি অনেক বেশি, আলট্রাসোনোগ্রাফিতে যদি দেখি যে লিভারের যে ইকোটেক্সচার আছে সেটা চেঞ্জ হয়ে গেছে, বা দেখা যায় যে ভাইরাল ডিএনএ আছে সেটার লোডটা অনেক বেশি, তখন বুঝি যে এটা রেপ্লিকেটিভ স্টেজে আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ট্রিটমেন্ট দিয়ে থাকি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে টিকা কতটুকু কার্যকর? হেপাটাইটিস বি এর ক্ষেত্রে টিকা আছে, কিন্তু সি এর ক্ষেত্রে কিন্তু টিকাটা নেই। তো এই ক্ষেত্রে অবশ্যই হেপাটাইটিস বি যদি আমাদের সবাইকে, বিশেষ করে আমরা যারা হেলথ ওয়ার্কার বা হেলথ বা অন্যান্য কাজে রিলেটেড বা যাদের হেপাটাইটিস বি হওয়ার ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন দিতে হবে। এবং এই ভ্যাকসিনেশনটা প্রায় 95% ক্ষেত্রে এটা আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। আমরা সাধারণত 3টা ডোজ দিই। ফার্স্ট প্রথম দিন একটা, এরপর 1 মাস পর একটা, এরপর 6 মাস পরে একটা। এরপর আমরা প্রতি 2-3 বছর পর পর আমরা ভাইরাল যে টাইটারটা, অ্যান্টিবডি যে টাইটার সেটা করে থাকি। যদি দেখি যে অ্যান্টিবডি টাইটারটা 10-এর নিচে চলে গেছে, তাহলে আমাদের প্রোটেকশনের ঘাটতি থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা বুস্টার ডোজ দিয়ে দিতে হবে। আর সি এর ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নাই, এখনো আবিষ্কার হয়নি, সামনে যদি হয় তখন আমরা চিন্তাও করব। এই সময় তো আপনি বলছিলেন যে টাইফয়েড বা এন্টেরিক ফিভারের প্রাদুর্ভাবও দেখা দেয়। এই টাইফয়েড বা এন্টেরিক ফিভারের লক্ষণগুলো কি কি? টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা সাধারণত 2টা অর্গানিজম দিয়ে হতে পারে, একটা হচ্ছে সালমোনেলা টাইফি, একটা হচ্ছে প্যারাটাইফি। প্যারাটাইফির ক্ষেত্রে আবার এ বি ক্লাস সাব ক্লাস আছে। হ্যাঁ, এটা সাধারণত আমাদের শরীরে প্রবেশ করে ফিকো ওরাল রুট দিয়ে, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে। অস্বাস্থ্যকর খাবার যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে এই ভাইরাস, এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রবেশ করে। এটা প্রাথমিকভাবে আমাদের অন্ত্রে টার্মিনাল আইলিয়াম বলে একটা জায়গা আছে, সেখানে এটা প্রথমে প্রদাহ সৃষ্টি করে। সেখান থেকে এই আলসারটা সৃষ্টি হওয়ার পর এই ব্যাকটেরিয়াটা রক্তে চলে আসে, এটা বংশবিস্তার করে এবং অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়ে। কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা করব একটা এন্টেরিক ফিভার রোগী ডায়াগনোসিসের ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন করি এবং ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন করি। সাপোর্টিভ ইনভেস্টিগেশনের মধ্যে আছে তার কমপ্লিট ব্লাড কাউন্ট। আমরা এখানে সাধারণত লিউকোপেনিয়া, তার শ্বেত রক্তকণিকা কমে যায়, সাধারণত এই পিকচারটা দেখি। সাথে আমরা দেখি যে অন্যান্য অর্গানে সে ইনভলভ করেছে কিনা, কারণ এন্টেরিক ফিভার দেখা যায় যে লিভারে ইনভলভ করতে পারে, সে কিডনিতে ইনভলভ করতে পারে। আমরা দেখি যে কিডনি ফাংশন টেস্ট ঠিক আছে কিনা, লিভার ফাংশন টেস্ট ঠিক আছে কিনা, এগুলো দেখি। তবে আমরা ডায়াগনোসিস করার জন্য যেটা করি, ব্লাড কালচার করে থাকি। ব্লাড কালচারটা হচ্ছে আমরা রক্ত নিয়ে সেখানে কোনো অর্গানিজম আছে কিনা সেটা দেখি, এবং কোন অর্গানিজম আছে সেটাও দেখতে পারি, এবং এই অর্গানিজম কি অ্যান্টিবায়োটিক দ্বারা সেনসিটিভ আছে এটা আমরা দেখতে পারি। সুতরাং ব্লাড কালচার করলে আমরা একে তো অর্গানিজমটা ধরতে পারছি, এবং অর্গানিজমের জন্য কি অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা আমরা দেখতে পারছি। এজন্য আমরা ব্লাড কালচারটাকে এখন গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি। সাথে যদি আমরা 5-7 দিন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবডি টেস্টও করতে পারি। তবে এখন যেটা করে আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয় যে ভিডাল টেস্টটা খুব বেশি প্রচলিত ছিল এক সময়, তবে এখন এটা অবসলিট হয়ে গেছে। এটা আসলে এই টেস্ট আমরা এখন করি না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো সময় থাকলে আরো কিছু প্রশ্ন আমি আপনাকে করতাম, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিন। ধন্যবাদ। এখন যেহেতু বর্ষাকাল, ডেঙ্গু সিজন, তাই আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যেমন আমাদের অবশ্যই বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি আছে কিনা সেটা খেয়াল করতে হবে। আমাদের ফুলের টব বা পাত্রে যদি পানি জমে থাকে সেটা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে আমাদের ঘুমানোর সময় মশারি খাটাতে হবে। সাথে আমাদের অ্যাটলিস্ট বর্ষাকাল বা এই সময়টায় আমাদের ফুল স্লিভ ড্রেসটা পরতে হবে। ভাইরাল হেপাটাইটিস বা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে অবশ্যই আমাদের পানি ফুটিয়ে পান করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, বাসি পচা অস্বাস্থ্যকর খাবার অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ ডাক্তার ইয়াসাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম ডেঙ্গু এবং পানিবাহিত রোগ নিয়ে। আগামী পর্বে আরও একটি রোগ, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।